যারা আইএলটিএসে একদমই নতুন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, শুধুমাত্র তারা ভিডিওটি দেখবেন। তো আসলে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আপনি কিছুই বুঝতে পারছেন না, কোথা থেকে শুরু করবেন, একটা কোনো গাইডলাইন পাচ্ছেন না, আসলে আইএলটিএসটা কী সেটাও ভালো করে জানেন না। সো যারা একদম নতুন আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, এবং আইএলটিএসের জার্নিটা শুরু করার জন্য যা যা লাগে সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওকে, সো অনেকেই আইএলটিএস একাডেমিকের প্রিপারেশন নিচ্ছেন, অনেকেই জিটির প্রিপারেশন নিচ্ছেন। আমি দুইটা বিষয় আলোচনা করব যে আইএলটিএসের কোন বিষয়গুলো আপনার আসলে জানতে হবে এবং কিভাবে আপনি আগাতে পারেন। ঠিক আছে, তো একটা মনে করেন যে আপনি একটা নতুন ইসে গেছেন, নতুন একটা মিশন নিয়ে আপনি নামছেন যে আপনাকে আইএলটিএস দিতে হবে এবং বাইরের দেশে যেতে হবে। তাহলে আপনি একটা অজানা বিষয় বা ভালো করে জানেন না, সেই বিষয়টা যত জানবেন তত আলোকিত লাগবে। ঠিক আছে, এবং আপনি যদি তার আদ্যোপান্ত বুঝতে পারেন যে না এইভাবে কাজ করে, তাহলে আপনি একটা নিজের একটা প্ল্যান তৈরি করতে পারেন যে আমি এইভাবে আগাতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। এবং আমি এর বাইরেও কিছু কথা বলবো, সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, তো আমাদের সামনে একটা চার্ট আছে, সেই চার্টগুলো আমরা ওয়ান বাই ওয়ান এক্সপ্লেন করব। তো আমি আগে একাডেমিক রিডিংয়েরটা বলছি। যেমন দেখেন, আমাদের আইএলটিএসের চারটা সেকশন। ঠিক আছে, চারটা সেকশন ভিতরে কী বা চারটা মডিউল বলতে পারি আমরা। এক হচ্ছে রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং। ওকে, রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং, এই চারটা মডিউল মিলে হচ্ছে টোটাল আপনার আইএলটিএস এক্সামটা হবে। সো তিনটা মডিউল হচ্ছে একই দিনে হবে, সেটা হচ্ছে আপনার রিডিং, রাইটিং অ্যান্ড লিসনিং। এর ভেতরে লিসেনিংটা সর্বপ্রথম আপনাকে প্লে করে শোনানো হবে। এটা আধা ঘন্টা 40 মিনিটের ভেতরে শেষ হয়ে যাবে। আধা ঘন্টার একটা অডিও প্লে করবে এবং 10 মিনিট এক্সট্রা আপনাকে সময় দিবে অ্যান্সারগুলো লেখার জন্য, অর্থাৎ টোটাল 40 মিনিটে আপনার লিসেনিং শেষ। এরপর লিসেনিংয়ের পরে রিডিং আসবে, তারপর হচ্ছে রাইটিং। এই তিনটা মডিউল আপনার একই দিনে এক্সাম হবে, এবং স্পিকিংটা আপনার হয়তো 2 দিন পরে অথবা আগে হতে পারে। সো অনেকে আবার আমাকে প্রশ্ন করেন যে আইএলটিএস এক্সামটা কখন হয় বা কবে আপনি রেজিস্ট্রেশন করবেন। তো সেটা একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনি আইএলটিএসটা হচ্ছে প্রতি মাসেই 4-5টা এক্সাম থাকে, বুঝছেন, যে কোনো মাসেই আপনি রেজিস্ট্রেশন করে বসে পড়তে পারেন। তো আমি বলবো যে রেজিস্ট্রেশন অন্তত 20 দিন বা 15 দিন আগে করা উচিত। আবার কোনো সময় অনেক বেশি চাপ থাকার কারণে আপনি 1 মাস আগে করে রাখতে পারেন, যাতে করে আপনি আপনার সঠিক সময়ে আপনি বসতে পারেন, বা আপনার একটা টার্গেট নিয়ে আপনি বসতে পারেন। যে আপনি বসতে চাচ্ছেন সাপোজ মে মাসের লাস্ট উইকে, তাহলে আপনি মে মাসের ফার্স্ট উইকে আপনি রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। ঠিক আছে, ওকে, সো এটা আসলে প্রতি মাসেই আপনার থাকবে কম বেশি। সো আপনি দেখবেন যে পেপার বেস দিবেন নাকি কম্পিউটার বেস দিবেন, এই বিষয়টা আপনি দেখে তারপর রেজিস্ট্রেশন করে ফেলবেন। হয়তো রেজিস্ট্রেশন ফি এটা আপডেট হতে পারে, তারপরেও এখন হয়তো 24,000 সামথিং প্লাস এরকম কস্ট লাগতে পারে। সো এক এটা আপনি জেনে যাবেন যে কোনটার কত কস্ট, এটা আপনি একটু গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। ওকে, সো যেই বিষয়গুলো আসলে জানা দরকার সেটা হচ্ছে, আমি প্রথমে রিডিং দিয়ে শুরু করব। রিডিংয়ে হচ্ছে আপনার টোটাল 60 মিনিট বা 1 ঘন্টা একটা রিডিংয়ের আপনার টাইম থাকবে টোটাল। আপনি প্রশ্ন পাওয়ার পর থেকে কিন্তু 1 ঘন্টা সময় থাকবে, এবং টোটাল কোয়েশ্চেন থাকবে হলো 40টা, এবং সেকশন থাকবে হলো 3টা। তাহলে 3টা সেকশন মিলিয়ে আপনার টোটাল 40টা কোয়েশ্চেন করা হবে। তার মানে এক একটা সেকশনে হয়তো 12-13 বা 14টা কোয়েশ্চেন এরভাবে পড়বে, 13 বা 14টা এভাবে পড়ে আপনার টোটাল 3টা সেকশনে হলো আপনার 1 ঘন্টার একটা এক্সাম হবে। তো ফার্স্ট সেকশনে হচ্ছে আপনার সময় নেওয়া উচিত 15 মিনিট প্রথম সেকশনে, দ্বিতীয় সেকশনে আপনার হলো 20 মিনিট সময় নেওয়া উচিত, এবং তৃতীয় সেকশনে আপনার 25 মিনিট সময় নেওয়া উচিত। কারণ রিডিংয়ের ফার্স্ট সেকশনটা একটু ইজি হয়, সেকেন্ড একটু হার্ড হয়, থার্ডটা আর একটু হার্ড হয়। সো এইভাবে, এই জন্য আমরা প্রথম দিকে যদি অল্প সময় ব্যয় করি, পরের জন্য একটু বেশি সময় পেয়ে যাব। তো এইভাবে আপনারা সেকশনটা ভাগ করে ফেলবেন। এই হচ্ছে টোটাল 40টাই এক্সামে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। ঠিক আছে, এই জন্য 40টার অ্যান্সার করবেন। দেখবেন যে যেটা আপনি জানেন না হয়তো সেটা আনতাচে দিলেও হয়তো হয়ে যেতে পারে, বাট আপনি ফাঁকা রাখলে এটা আপনার লস। এবং রিডিংয়ের টাইম ম্যানেজমেন্টটা আপনি খুবই গুরুত্বপূর্ণ। টাইম ম্যানেজমেন্টটা মাথায় রেখে আপনাকে ওইভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে। ওকে, সো একবার সিলেবাসটা দেখে নিই যে কী টাইপের কোয়েশ্চেন আপনার আইএলটিএস রিডিংয়ে আসতে পারে। আপনার আসতে পারে হচ্ছে মাল্টিপল চয়েস, মানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসতে পারে। ট্রু ফলস নট গিভেন, তো আমরা দেখেন অনেক সময় ছোটোবেলায় করেছি ট্রু ফলস, কিন্তু নট গিভেনটা এখানে জুড়ে দিয়েছে। সো নট গিভেনটাও আপনাকে অ্যাড করবো। এখন এই টাইপের কোয়েশ্চেনগুলো আসলে কেমন হয় সেটা আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারবেন। আমার প্লেলিস্ট আকারে সমস্ত ভিডিও সাজানো আছে, আপনি চাইলে প্লেলিস্টগুলো দেখতে পারেন।
ট্রু ফলস নট গিভেন, লিস্ট অফ হেডিংস, সবগুলো ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা দেখেন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আছে, তারপরে আছে হলো সেন্টেন্স কমপ্লিশন। আগে হলো আপনাকে নাম জানতে হবে যে কি কি ধরনের কোয়েশ্চেন আপনার আইএলটিএস রিডিংয়ে আসবে। এইগুলো যদি না জানেন তাহলে আপনি সারা জীবন অন্ধকারেই পড়ে যাবেন যে আইএলটিএসটা কী বা কোথা থেকে আসছে কোয়েশ্চেন, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন না। এজন্য এগুলো জানলে কিন্তু আপনার ভেতরকার একটু ভেতরে পরিষ্কার লাগবে যে না, এই বিষয়গুলো আমাকে পড়তে হবে। তাহলে আমরা কি বললাম, মাল্টিপল চয়েস মানে এমসিকিউ, ট্রু ফলস নট গিভেন আছে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আছে, সেন্টেন্স কমপ্লিশন আছে, নোটস আছে, সামারি আছে, প্ল্যান আছে, ডায়াগ্রাম আছে, টেবিল আছে, চার্ট আছে। আর এই সবগুলো হচ্ছে একটা গ্যাপ ফিল, মানে শূন্য স্থান পূরণ। তো শূন্য স্থানের পূরণের ভিতর কী কী আছে, নোটস, সামারি, প্ল্যান, ডায়াগ্রাম, টেবিল। আর সেন্টেন্স কমপ্লিশন এটাও হলো আপনার গ্যাপ ফিলের ভেতরেই পড়ে। ওকে, আচ্ছা এরপরে দেখেন ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ। আচ্ছা এরপরে আছে ক্লাসিফিকেশন অথবা আপনি লিস্ট অফ পিপল, দুই ধরনের নামে আসতে পারে। এরপরে আছে হলো ম্যাচিং প্যারাগ্রাফ বা লিস্ট অফ হেডিংস, এই বিষয়টা মাথায় রাখবেন। ওকে, আচ্ছা তাহলে এই ধরনের আইএলটিএসের কোয়েশ্চেন আপনাকে আসতে পারে। সো এইগুলোই আপনি ফলো করবেন, এর বাইরে আসবে না। এরপরে দেখেন আইএলটিএস একাডেমিক রিডিং মার্কিং স্কিমটা দেখেন যে আপনি কত পেলে কত নাম্বার, এই চারটা আপনি মাথায় রাখবেন। এটা আপনাকে মোটিভেট করতে সাহায্য করবে, ঠিক আছে? কারণ দেখেন আপনার যদি টার্গেট থাকে 7.5, তাহলে আপনি টার্গেট রাখেন 8-এর, তাহলে আপনি এটা পেয়ে যাবেন, ঠিক আছে? এখন দেখেন আপনি কত থেকে কত পেলে এত পাবেন। যেমন আপনি যদি 33 বা 34টা কারেক্ট করতে পারেন তাহলে 7.5 চলে আসবে। যদি আপনি 35-এ চলে যান তাহলে 8 আসবে, আবার 36টা হলেও 8 আসবে, আবার 37টা হয়ে গেলে কিন্তু 8.5, আবার 38টা হয়ে গেলেও 8.5। তার মানে একটা দুইটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মার্ক এখানে ভ্যারি করে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ধরে রাখছি যে আপনি 35টা কারেক্ট করতে চাচ্ছেন, তাহলে এইটা আপনার টার্গেট থাক যে আমাকে যেভাবেই হোক 40টার ভেতরে 35টা কারেক্ট করতে হবে, তাহলে আমি 8 পেয়ে যাচ্ছি। ওকে, যদি এটা বাইচান্স ছুটেও যায় তাহলেও আপনি যেন 33 বা 34-এর ভেতরে থাকেন, 7.5 হচ্ছে আপনার টার্গেট থাকবে। তো এটা একটা স্ট্যান্ডার্ড মার্ক, এটা সব জায়গায় মানে এটা অ্যাকসেপ্ট করে 7.5, ইভেন 6.5 হলেই হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এটা হলে সবচেয়ে ভালো হয়, স্কলারশিপের সম্ভাবনা থাকে। ওকে, সো এই হচ্ছে আমাদের আইএলটিএস রিডিং একাডেমিক। এরপরে দেখেন জেনারেল বা জিটি যারা আছেন, এখানে কি আছে, এইখানে হলো 60 মিনিটের একটা হবে 3টা সেকশন মিলিয়ে, এবং প্রত্যেকটা সেকশন ডিভাইডেড করা হবে সাবস্ট্রাকশন দিয়ে, যেমন 10 থেকে 17টা কোয়েশ্চেন, মেকিং কত 40টা কোয়েশ্চেন ইন টোটাল হলো আপনার 40টা কোয়েশ্চেন থাকবে। আচ্ছা, তো আপনার এখানে 3টা সেকশনে কেমন ধরনের প্রশ্ন আসবে, যেমন সেকশন 1-এ হচ্ছে 2টা থেকে 3টা শর্ট টেক্সট থাকবে, মানে শর্ট টেক্সট মানে ছোটো ছোটো যেসব প্যাসেজ আছে, ঠিক আছে? এরপরে আপনার টাইম টেবিলস, অ্যানাউন্সমেন্ট, বুকলেট, নিউজ পেপার, অ্যাডভার্টাইজমেন্ট, এইসব টপিকের উপরে থাকতে পারে। এরপরে দেখেন যে এই সেকশনটা সবচেয়ে ইজি পার্ট, ঠিক আছে, ইজিয়েস্ট। এরপরে আপনার কি আছে, সেকশন 2-তে কী আছে দেখেন, টু টেক্সট অ্যাবাউট ওয়ার্ক রিলেটেড আপনার প্যাসেজ থাকবে। ফর এক্সাম্পল জব ডিসক্রিপশন হতে পারে, জব অ্যাপ্লিকেশন হতে পারে, বা ওয়ার্ক কন্ট্রাক্টস হতে পারে, ওয়েজ বা স্যালারি বা ওয়ার্কিং কন্ডিশন বা ট্রেনিং কোর্স ইত্যাদি হতে পারে। সো এই বিষয়গুলোর উপরে আপনার সেকশন 2-তে প্যাসেজ থাকবে। আচ্ছা, সেকশন 3-তে কি থাকবে, একটা টেক্সট থাকবে। সেকশন 3-তে মাত্র একটা টেক্সট থাকবে, আর উপরে কি আমরা 2-3টা হতে পারে, আর এখানে 2টা, আর সেকশন 3-তে একটা থাকবে। এখন সেকশন 3 যেটা থাকবে, এটা একটা টপিক জেনারেল ইন্টারেস্ট ফ্রম এ বুক, একটা বই নিয়ে হতে পারে, নিউজ পেপার হতে পারে, একটা ম্যাগাজিন আর অনলাইন রিসোর্স থেকে আপনাকে একটা প্যাসেজ তুলে দিতে পারে। ওকে, সো অল টেক্সট ডিল উইথ টপিক্স দ্যাট এ পারসন নিডস টু নো হোয়েন লিভিং ইন এ ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট। আচ্ছা, এরপরে দেখেন আমরা যেটা দেখব, মার্কিং স্কিমটা দেখব, যে আসলে আচ্ছা যদি আপনারা বলেন যে কত বড় প্যাসেজ হবে, তাহলে এই যে এত থেকে এত ওয়ার্ডের ভেতরে একটা প্যাসেজ থাকতে পারে। আচ্ছা, এরপরে দেখেন যে স্কিমটা দেখেন, এখানে একটু চেঞ্জ আছে, আপনাদের জেনারেল রিডিং যারা আছেন একটু চেঞ্জ আছে এখানে। আপনারা যদি অনেকের আসলে ইউকে যাওয়ার জন্য প্ল্যান থাকে, ইউকে যেতে গেলে আপনার হয়তো 5 হলে হয়ে যায়, ইভেন অনেক সময় আপনার কেয়ার ভিসা বা ওয়ার্ক পারমিট আপনার 4-এ হয়ে যায়। সো যারা 5 বা পেতে চাচ্ছেন, বা ওয়ার্ক পারমিটে যারা বাইরের দেশে যেতে চাচ্ছেন বা ইউকে বাদে, তাদের 6 পেলে হয়ে যায়, ঠিক আছে? তাহলে আপনারা দেখেন 6, 5 অথবা 4-এর যতই টার্গেট রাখেন না কেন, এখানে দেখেন 30টা কারেক্ট হলে আপনার রিডিংয়ে 6 উঠে যাবে।
আর আপনার 23টা কারেক্ট হলে আপনার 5 উঠে যাবে। এই ছকটা একবার দেখে নিলেই বুঝতে পারবেন, ঠিক আছে, যে কয়টা কারেক্ট হলে কত নাম্বার হবে। এখানে দেখেন 39টার জন্য 8.5, আবার 40টার জন্য 9, মাত্র একের জন্য এখানে ডিফারেন্স হয়ে গেছে। সো এই হচ্ছে আপনার মার্কিং স্কিম। এই বিষয়টা একটু মাথায় রাখলে দেখবেন যে আপনার কাছে এটাও, কারণ এইগুলো দেখেই আসলে দেখেন আমি আসলে যখন ইয়ে করতাম, নিজে এক্সাম দিতাম, একাডেমিক এক্সামের কথা বলি, যখন আইএলটিএস না একাডেমিক, যেমন পড়ালেখা এসএসসি এইচএসসি, তখন আমি শুধু দেখতাম যে A+ কত নাম্বারে, 80 পেলেই A+ হয়ে যাচ্ছে, তাই না? সো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমার একটা মোটিভেট কাজ করতো, ঠিক আছে, মানে মোটিভেশন নিজে নিজে নিতাম যে আমাকে মাত্র 80 মার্কস পেতে হচ্ছে, কারণ আমি জানি যে আমার টার্গেট কত, আমার এই কয়টা কারেক্ট হওয়া লাগবে, এই টপিকে অ্যান্সার করলে আমি 80 পেয়ে যাচ্ছি। তো এইভাবে আপনারা যখন মাথায় রাখবেন যে আপনার কয়টা কারেক্ট হলে কত পয়েন্ট, তাহলে আপনি বুঝতে পারবেন যে সব কমন টপিক আছে সেসব কাভার করে ফেললেই কিন্তু আপনি এই টার্গেটটা পূরণ করতে পারছেন। ওকে, সো এইখানে আসলে সব কিছু দেখার দরকার নেই। যারা 6 পেতে চাচ্ছেন সমস্ত আইটেমস, সমস্ত কোয়েশ্চেন টাইপ দেখার দরকার নেই। আপনি শুধু বেশ কমন পার্টগুলো দেখলে কিন্তু আপনার 5 পয়েন্ট বা 6 পয়েন্ট উঠে যায়। ওকে, তো আমি এর বেশি যাচ্ছি না। অনেকে আসলে রেয়ার আছে যারা 8 পেতে চান বা 7.5 পেতে চান, তারাও আসলে টার্গেট নিয়েই করবেন। আচ্ছা, এখন বলেন যে আমাকে যে আপনার কোনটা দিবেন, এখন একাডেমিক দিবেন না জিটি দিবেন, কোনটা এক্সাম দিবেন, সেটা আমাকে অনেকে জিজ্ঞেস করেন। তো সেই ক্ষেত্রে বলবো যে এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোন ভিসায় যেতে চাচ্ছেন। আপনি কি ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছেন নাকি স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন? যদি ওয়ার্ক পারমিটে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে জিটি দিতে হবে। আর যদি পড়ালেখার উদ্দেশ্যে বা পড়াশোনা শেষ করতে যাচ্ছেন, তো সেই বিষয়ে আপনাকে অবশ্যই একাডেমিক দিতে হবে। এই দুটো একদম সিম্পল। এই বিষয়টা এখন আপনি ডিসাইড করেন যে আপনি পড়তে যাচ্ছেন না কাজ করতে যাচ্ছেন, তো সেই হিসেবে আপনাকে আইএলটিএস এক্সামটা দিতে হবে। আচ্ছা, আর এক্সাম দেওয়ার আগে অবশ্যই দেখবেন যে আপনি যদি ইউকে যেতে চান তাহলে কি জেনারেল ইউকে নাকি ইউকে ভিআই এক্সাম, ইউকে ভিআই জিটি এরকম আছে, বা ইউকে ভিআই একাডেমিক এরকম আছে। তো এই বিষয়গুলো খেয়াল করেই আপনি রেজিস্ট্রেশন করবেন। আচ্ছা, এরপরে দেখেন রাইটিং নিয়ে কিছু কথা বলি। রাইটিংয়ে হচ্ছে আমাদের কি আছে, আমাদের এখানে কিছু স্কিলস বা রাইটিং স্কিলসটাই আসলে টেস্ট করবে। এখানে আপনার টোটাল 2টা সেকশন থাকবে, টাস্ক 1 এবং টাস্ক 2। তাহলে টোটাল হলো আপনার 1 ঘন্টা সময় থাকবে। সো এখানে আপনার এমন কোনো ইয়ে নেই যে টাস্ক 1-এ আপনি এত মিনিট, টাস্ক 2-তে আপনি এত মিনিট ব্যয় করবেন, এরকম কোনো ধরাবাঁধার নিয়ম নেই। আপনাকে একবারেই কোয়েশ্চেন দিয়ে দিবে। আপনি চাইলে টাস্ক 1 আপনি 50 মিনিটেও লিখতে পারেন, টাস্ক 2 আপনি 10 মিনিটেও লিখতে পারেন, অথবা টাস্ক 1 আপনি 10 মিনিটে লিখতে পারেন, টাস্ক 2 আপনি 50 মিনিটে লিখতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। কিন্তু আসলে সবচেয়ে উত্তম উপায়টা সেটা হচ্ছে টাস্ক 1টা 20 মিনিটের ভিতরে শেষ করে ফেলা এবং টাস্ক 2টা 40 মিনিটের ভিতরে শেষ করে ফেলা, ঠিক আছে। ওকে, সো আমার অনেকগুলো ভিডিও আছে রাইটিংয়ের উপরে। ইনশাল্লাহ আপনি যদি ওইগুলো ফলো করেন তাহলে দেখবেন যে বেশ ভালো একটা মার্কস আপনি অর্জন করতে পারবেন, ঠিক আছে। ওইগুলো আপনি দেখবেন রেগুলার। আচ্ছা, এরপরে দেখেন রাইটিং টেস্ট কি হয়, আপনার 2টা পার্ট হয়, টাস্ক 1 টাস্ক 2, যেটা একটু আগে বললাম। তো রাইটিং দেখেন একটু, রাইটিং টাস্ক 1টা হচ্ছে একাডেমিক আর জেনারেলিটির ভিন্ন হয়, বুঝছেন। আর রাইটিং টাস্ক 2টা একটু মানে একই থাকে, মানে একদম সেম। তাহলে জিটিতে পার্থক্য কোথায়? রিডিংয়ের প্যাসেজে পার্থক্য আছে, আর রাইটিং টাস্ক 1-এ পার্থক্য আছে। এছাড়া মনে করেন লিসেনিং বলেন, স্পিকিং বলেন, সব সেম। জিটি আর একাডেমিক একদম সেম, শুধু পার্থক্য কোথায়? রাইটিং টাস্ক 1-এ আর হচ্ছে আপনার রিডিংয়ের প্যাসেজে পার্থক্য আছে এবং মার্কিং সিস্টেমে পার্থক্য আছে, এই আর কি। আর তাছাড়া সব একদম সেম। তাহলে রাইটিং টাস্ক 1-এ হচ্ছে আপনার একাডেমিক যারা আছেন তাদেরকে কি কি করতে হয় দেখেন, তাদেরকে করতে হয় একটা গ্রাফ বর্ণনা করতে হয়, ডায়াগ্রাম, ঠিক আছে। এই বিষয়গুলো আসলে বর্ণনা করতে বলা হয়, ডিসক্রাইব করতে বলা হয়। আর যারা জিটি আছেন তাদেরকে একটা লেটার লিখতে হয়, কারো কাছে একটা লেটার লিখতে হয়। ওকে, আর রাইটিং টাস্ক 2-তে হচ্ছে সবারই একদম এসে লিখতে হবে, একটা গিভেন টপিকের উপরে একটা এসে লিখতে হবে। আচ্ছা, তো একাডেমিক রাইটিংটা একটু দেখি আমরা।
প্রথমে হচ্ছে একাডেমিক রাইটিংটা দেখি। তো এইখানে আসলে 60 মিনিটের ভিতরে 2টা টাস্ক আপনাকে করতে হবে। যারা একাডেমিক আছেন তারা একটু খেয়াল করেন। বোথ কমপ্লিটেড অলদো দ্য রিকমেন্ডেড টু স্পেন্ড কি অ্যাপ্রক্সিমেটলি কত 20 মিনিট ব্যয় করা উচিত টাস্ক 1-এ এবং 40 মিনিট হলো 2-তে। ওকে, সো এইভাবে আপনি করতে পারেন। এরপরে আছে হলো টাস্ক 1-এ যেগুলো আপনি পাবেন সেটা হচ্ছে ডিসক্রাইব গ্রাফ, টেবিল, চার্ট, ডায়াগ্রাম, এবং আপনাকে মিনিমাম 150 ওয়ার্ডস লিখতে হবে 20 মিনিটের ভেতরে। ওকে, 20 মিনিট হলো রিকমান্ডেড, মানে তারা রিকমান্ড করছে, মানে এটা আপনি যদি 25 মিনিট হয়ে যায় সমস্যা নেই, অসুবিধা নেই, কারণ এটা তো একবারেই আপনাকে দিয়ে দিবে রাইটিংয়ে। ঠিক আছে, ধরা বাঁধা কোনো নিয়ম নেই, বাট এটা নেওয়া উচিত। এরপর দেখেন রাইটিং টাস্ক 2-তে হচ্ছে আপনাকে একটা এসে লিখতে হবে, অপিনিয়ন অ্যান্ড আপনাকে জাস্টিফাই করতে হবে, নিজের একটা মতামত দিতে হবে, এবং এটা মিনিমাম হলো আপনাকে 250 লিখতে হবে, সর্বোচ্চ আপনারা 300 লিখবেন। আর এখানে মিনিমাম 150 আছে, সর্বোচ্চ আপনারা 200 লিখবেন। ঠিক আছে, আচ্ছা, এটা হলো 40 মিনিট সময় নিতে পারেন। এরপর দেখেন আইএলটিএস রাইটিং মার্কিং স্কিম আছে, সেটা কি? সেটা হচ্ছে আপনার আইএলটিএস রাইটিং টাস্ক 1 এবং 2 যেভাবে আসলে 4টা ক্রাইটেরিয়ার মাধ্যমে ক্যালকুলেট করা হয়। সেটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট যদি পূরণ করেন, তো টাস্ক অ্যাচিভমেন্টের ভেতরে একটা মার্ক থাকে, কোহিরেন্স অ্যান্ড কোহিশনের উপর মার্ক থাকে, লেক্সিক্যাল রিসোর্স মানে হাউ গুড ইজ ইউর ভোকাবুলারির উপর একটা মার্ক থাকে, গ্রামাটিক্যাল রেঞ্জের উপর একটা মার্ক থাকে। এখন আমি বেশি বড় করব না ভিডিওটি, আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিতে পারেন টাস্ক 1-এর ভিতরে কী কী দেখা হয় এবং টাস্ক 2-এর ভিতরে কী কী দেখা হয় একটু দেখবেন। ঠিক আছে, তো টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে হাউ ওয়েল ইউর অ্যান্সার দ্য কোয়েশ্চেন, কী কত সুন্দর করে আপনি কোয়েশ্চেনটা করেছেন, বর্ণনা করেছেন। যেমন প্রেজেন্ট দ্য ইনফরমেশন অ্যাকুরেটলি, আপনাকে ইনফরমেশনগুলো খুব সঠিকভাবে করতে হবে। অ্যান্সার অল দ্য পার্টস অফ দ্য টাস্ক, মানে সমস্ত টাস্কের পার্ট আপনি মানে অ্যান্সার করবেন। একটা ক্লিয়ার ওভারভিউ আপনি প্রোভাইড করবেন, হাইলাইট করবেন মূল বিষয়গুলো। ঠিক আছে, এবং গিভিং এ ক্লিয়ার পজিশন, হ্যাভ এ ডিফারেন্ট অপিনিয়ন, নিজের একটা মতামত দিতে হবে। এরপর দেখেন কোহেরেন্স অ্যান্ড কোহেশন, আপনি যেটা পাবেন হাউ ওয়েল ইজ ইউর টেক্সট স্ট্রাকচার্ড, মানে আপনার স্ট্রাকচার বা গঠনগুলো কত সুন্দর। যেমন এখানে আসলে যে বিষয়গুলো দেখা হয়, প্যারাফ্রেজিং বিষয়টা তারা দেখে। তারপরে আপনি মেক শিওর দ্যাট ইচ প্যারাগ্রাফ হ্যাজ এ সেন্ট্রাল আইডিয়া, প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা মূল একটা আইডিয়া থাকতে হবে। তারপর আপনি কত সুন্দর করে লিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করছেন। ঠিক আছে, লিঙ্কিং ওয়ার্ড কি? ফার্স্টলি, ইন কন্ট্রাস্ট, দাস, ইন মাই অপিনিয়ন, টু সাম আপ, ইটিসি এটসেট্রা। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে ভোক্যাবুলারি আপনাকে ইউজ করতে হবে, তার মানে এ ওয়াইড রেঞ্জ অফ ভোক্যাবুলারি আপনাকে ইউজ করতে হবে। ইউজ লেস কমন লেক্সিক্যাল, মানে কমন যেসব ভোক্যাবুলারি সেগুলো একটু এড়িয়ে চলবেন। অ্যাভয়েড ইরোর, মানে স্পেলিং মিস্টেক যেন না হয়, এই বিষয়গুলো আসলে দেখে। এরপর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ, গ্রামাটিক্যাল দেখবে যে কতটা সুন্দর করে আপনি টেন্স ব্যবহার করছেন, ম্যানেজ পাংচুয়েশন, কোথায় কোথায় পাংচুয়েশনটা ভুল হয়েছে কিনা, ঠিক আছে, অযথা স্থানে আপনি পাংচুয়েশন দিয়েছেন কিনা, কমাদারি ফুল স্টপ সঠিক ব্যবহার আছে কিনা, অ্যাভয়েড ইরোরস ইন সেন্টেন্স মেকিংয়ে, বা সেন্টেন্সটা ঠিক আছে কিনা গ্রামাটিক্যালভাবে, সেই বিষয়গুলো আসলে দেখে। তো এই 4টা বিষয়ের উপরে প্রত্যেকটা 25% করে মার্ক আছে, এই 4টা মিলে 100% মার্ক নেওয়া হয়। এখন দেখেন রাইটিং টাস্ক 1-এ কিন্তু আপনার 3 ভাগের 1 ভাগ নাম্বার নেয়। ঠিক আছে, আর রাইটিং টাস্ক 2-তে কিন্তু 3 ভাগের 2 ভাগ নাম্বার নেয়। তার মানে রাইটিং টাস্ক 1-এ যদি আপনি 9 পান, সাপোজ দুইটাতেই আপনাকে আলাদা আলাদা করে 9 পেতে হবে, তাহলে আপনার ব্যান্ড 9 আসবে। কিন্তু রাইটিংয়ে 9 পাওয়া খুবই টাফ বা রেয়ার। এখানে আপনার 7 মানে 7 যদি আপনি ওঠাতে পারেন, দ্যাটস এনাফ এনাফ এনাফ। ঠিক আছে, এখন দেখেন রাইটিং টাস্ক 1-এ হচ্ছে আপনার 3 ভাগের 1 ভাগ নেয়। যেমন আপনি যদি 9 পান তাহলে এখান থেকে নেবে হচ্ছে 3, আর যদি রাইটিং টাস্ক 2-তে 9 পান তাহলে ওইখান থেকে নেবে হচ্ছে 6, মানে 3 ভাগের 2 ভাগ। তাহলে 6 অ্যান্ড 3 এই দুইটার যোগফল হবে 9, তার মানে আপনি ব্যান্ড 9 পেয়েছেন। এটা জাস্ট এক্সাম্পল দিলাম। এখন রাইটিং টাস্ক 1-এ আপনি হয়তো 7 পেয়েছেন, তাহলে 7-এর 3 ভাগের 1 ভাগ নেবে। রাইটিং টাস্ক 2-তে আপনি 8 পেয়েছেন, তাহলে 3 ভাগের 2 ভাগ নেবে। এই দুইটা মিলিয়ে যেটা আপনার গড় করে আসে সেটাই হলো আপনার রাইটিং ব্যান্ড স্কোর। এভাবে কিন্তু কিভাবে দেখে, এই 4টা ক্রাইটেরিয়া ফলো করতে হবে আপনাকে। আচ্ছা, এটা জিটি একাডেমিক বোর্ড আমি বললাম। তো দেখেন এখানে টাস্ক অ্যাচিভমেন্টে সাপোজ আপনি 6 পেয়েছেন, কইরেন এখানে আপনার এই দেখেন এই 4টা ক্রাইটেরিয়া আবার আছে এখানে, বুঝছেন। যেমন টাস্ক 1-এ আপনি কিভাবে নাম্বার পাচ্ছেন, টাস্ক 1-এ আপনি টাস্ক অ্যাচিভমেন্টে আপনি এত পেয়েছেন, এই 4টা ক্রাইটেরিয়াতে আপনি 6, 7.5, 7, 7.5 এভাবে পেয়েছেন।
তো এইগুলো আপনি যোগ করে আবার 4 দিয়ে ভাগ দিবে, এইটাই হচ্ছে 7। তার মানে টাস্ক 1-এ আপনি 7 পেয়েছেন, এই 7-এর আবার 3 ভাগের 1 ভাগ নাম্বার নিবে। আচ্ছা, আবার টাস্ক 2-তে আপনি এই যে এইভাবে করে কি পেয়েছেন 7.5, এই দুইটার আবার যোগফল হচ্ছে আপনার কি হবে, আপনার ব্যান্ড স্কোর হবে। আচ্ছা, ওইটা দেখার দরকার নেই, আপনি ভালো করলে ইনশাল্লাহ ভালো নাম্বার পাবেন, এত কিছু বোঝার দরকার নেই। দেখেন, তাও এগুলো জেনে রাখা দরকার আপনার, কারণ হচ্ছে এগুলো জানলে আপনি একটু মানে নলেজেবল মনে করবেন নিজেকে। এরপরে দেখেন যে স্পিকিং টেস্টটা আসলে কি, টাইম হচ্ছে আপনার 10 থেকে 15 মিনিটের ভিতরে হয়ে যায়। অনেক সময় একটু বেশি লাগে, যারা একটু ইয়ে হয় মানে যাদের একটু সমস্যা হয় বেশি লাগতে পারে। দেখেন, তিনটা সেকশন মিলিয়ে হলো স্পিকিং টেস্ট হয়। সেকশন 1-এ হচ্ছে আপনাকে ইন্ট্রোডাকশন করতে হবে, 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। আপনাকে এখানে জিজ্ঞেস করবে হচ্ছে জেনারেল টপিক, যেমন ওয়ার্ক, স্টাডিজ, হোম, ফ্যামিলি, ইন্টারেস্ট, মানে হবি, ইত্যাদি ইত্যাদি, মানে যেগুলো একটা বিষয় মানুষ আপনার সঙ্গে পরিচয় হতে যা যা জিজ্ঞেস করা প্রয়োজন সেগুলো আপনাকে সেকশন 1-এ জিজ্ঞেস করবে। সেকশন 2-তেও আপনার 3 থেকে 4 মিনিট হবে। তো এখানে হচ্ছে আপনার ফিউ কোয়েশ্চেন করবে, আপনার একটা গিভেন টপিক একটা কিউ কার্ড দিয়ে দিবে, বুঝছেন? ওই কিউ কার্ডের উপরে আপনাকে 1 মিনিট সময় দিবে প্রিপেয়ার হওয়ার জন্য, এবং ওইটার উপরে আপনাকে 1.5 থেকে 2 মিনিট কথা বলতে হবে, ঠিক আছে? একদম নন স্টপ 2 থেকে 2 মিনিট কথা বলতে হবে। আচ্ছা, এরপরে আপনাকে ওই পার্টের উপর আপনার ডিসকাশন হবে, বুঝছেন? যেটা আপনাকে সেকশন 2-তে দিয়েছিল সেটার উপর আবার তারা ডিসকাস করবে, মানে আরও কিছু প্রশ্ন করবে ওই রিলেটেড, আপনার যুক্তিগুলো তারা দেখতে চাইবে, ঠিক আছে? সো এই আপনি যুক্তি কিভাবে দিচ্ছেন, কিভাবে উপস্থাপন করছেন, সেই বিষয়টাই তারা ডিসকাশনের ভিতরে রাখে। এই হচ্ছে টোটাল 3টা মিলে আপনার হয়তো 10 থেকে 15 মিনিট সময় লেগে যেতে পারে, 15 মিনিট ইউজুয়ালি লাগে। আচ্ছা, এরপর দেখেন স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্সের উপরে আছে। তারপর হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্স এর ভেতরে আছে, আবার একই জিনিস। তো ফ্লুয়েন্সি কোহেরেন্স কী কী দেখেন, হাউ ক্লিয়ার অ্যান্ড স্ট্রাকচার্ড ইওর স্পিচ, স্পিচটা আসলে কত সুগঠিত, সেই বিষয়গুলো আসলে ফ্লুয়েন্সির ভিতর দেখে। তো আমি আসলে সবাইকে বলবো যে আপনি মূলত স্পিকিংয়ের ক্ষেত্রে ফ্লুয়েন্সিটা আসলে বজায় রাখার চেষ্টা করেন, দেন দেখবেন যে ইজিলি নাম্বার উঠে যাবে। যদিও তারা এইগুলো বলে লেক্সিক্যাল রিসোর্স, প্রনাউন্সিয়েশন, এইগুলো অতটাও কিন্তু তারা দেখে না, বুঝছেন? আপনি শুধু এইটা ভালো করে ফোকাস করেন, ফ্লুয়েন্সিটা ধরে রাখেন, দেখবেন যে সব কিছু ইজি হয়ে গেছে। আর হচ্ছে প্রনাউন্সিয়েশন বলতে আপনি ভুল উচ্চারণ করছেন কিনা, কত ক্লিয়ারলি আপনি উচ্চারণ করছেন এটা। আর লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে যে ভোকাবুলারি, আপনি ডিফারেন্ট কোনো ভোকাবুলারি ইউজ করছেন কিনা, ফ্রেজ ইউজ করছেন কিনা। তো আপনি এইগুলো যদি ভালো করতে পারেন তাহলে, এই 4টা যদি ভালো করতে পারেন তাহলে তো 9-এ 9 পাবেন। বাট আপনার যদি টার্গেট থাকে 7.5, তাহলে আমি বলবো যে এত ইডিয়ম টিডিয়ম আপনার শেখার দরকার নেই, ঠিক আছে? এগুলো আপনি ছেড়ে দেন, কারণ এখন ওইভাবে শিখে যদি আপনি ব্যবহার করতে চান তাহলে ভুল হয়ে যেতে পারে, কারণ এটা একটা ছোটোবেলা থেকে একটা প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে? তো আপনি এগুলো ছাড়াও কিন্তু ভালো একটা নাম্বার আপনি পেয়ে যেতে পারেন। আচ্ছা, এরপর আছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসি। এখন দেখেন, অ্যাভয়েড গ্রামাটিক্যাল মিস্টেক। তো তারপরেও এখানে প্রত্যেকটায় 25% মার্ক আছে। তো আপনি যদি কোনো কিছু ভুলও করে ফেলেন বা কম ইউজ করেন তো টোটাল মার্কটা কাটা যায় না, এটা ওই কিছু কিছু পার্সেন্ট কাটা যায়, বুঝছেন? সো এখানে অতটা মানে ফোকাস না করে আপনি শুধু ফ্লুয়েন্সির উপরে বেশি ফোকাস করেন। আর যদি আপনাকে দেখতে হয় যে না কী কী বিষয়গুলো দেখে, তাহলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এই বিষয়গুলো চেক করা হয়। আচ্ছা, এরপরে দেখেন স্পিকিংয়ে মানে স্কোরটা ক্যালকুলেশন, যেমন ফ্লুয়েন্সিতে আপনি এত পেয়েছেন, প্রনাউন্সিয়েশনে আপনি 7 পেয়েছেন, লেক্সিক্যাল রিসোর্সে আপনি 7 পেয়েছেন, গ্রামাটিক্যালে আপনি 7.5 পেয়েছেন। তো এই বিষয়গুলো আপনি যোগ করে যদি 4 দিয়ে ভাগ করেন, এটাই হলো আপনার স্পিকিং ব্যান্ড স্কোর। তো এইভাবে আপনি একটু টার্গেট রাখেন যে এভাবে আমাকে করতে হবে। একই সিস্টেম, আপনি মনে করেন যে আপনি নিজেও নিজের আইএলটিএসের ব্যান্ড স্কোরটা বের করতে পারেন। এই 4টা বিষয়ে কত কত টার্গেট থাকে আপনি একটু দেখেন। সাপোজ আপনার টার্গেট হচ্ছে 7.5, এখন আপনি রিডিংয়ে একটু ভয় পাচ্ছেন, তাহলে রিডিংয়ে একটু কম ধরেন 6.5, রাইটিংয়ে একটু 6.5, লিসেনিংয়ে 8, তারপরে হচ্ছে স্পিকিংয়ে 8, এইভাবে ধরে দেখেন যে 4টা যোগ করে আবার ভাগ করে দিবেন, এটাই হচ্ছে আপনার টোটাল ব্যান্ড স্কোর আইএলটিএসে। এইভাবে মানে 4টার যোগফল ভাগ 4, যেভাবে গড় করি আর কি আমরা। এখন দেখেন স্পিকিং এর যেসব একটু স্যাম্পল ট্যাম্পল আছে, এগুলো আমি দেখাচ্ছি না।
দেখেন, এখন আমরা যেটা করব লিসেনিং টেস্ট। লিসেনিং টেস্ট হচ্ছে সবচেয়ে মানে যে একটা মজার একটা পার্ট। আপনি না পারলে হয়তো অনেক কঠিন লাগবে, আর যদি পারেন তাহলে অনেক মজা লাগবে। ঠিক আছে? সো এইখানে আপনাকে লিসেনিং অ্যাবিলিটিটা চেক করবে। আচ্ছা, তো এই বিষয়ে এর ভিতরে আবার আমি আপনাদের কিছু করে রাখি। যারা এক্সাম দিবেন, এক্সামের আগেও আসলে অনেক কিছু তথ্য আপনাকে মাথায় রাখতে হবে, যেগুলো আসলে আমি হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। বাট আপনি এতটুকু জেনে রাখেন যে ইওআর, অনেকে বলে ইওআর। ইওআর কি? ইওআর হচ্ছে আপনি এক্সাম দিয়ে মনে করেন যে আপনি আপনার, যেমন আমরা খাতা চ্যালেঞ্জ করি, যেমন খাতা এসএসসি এইচএসসিতে খাতা চ্যালেঞ্জ করতাম না, যেমন আমি এ প্লাস পাওয়ার কথা, আমার একটা বিশ্বাস আছে যে আমি এ প্লাস পাবো, বা আমি অন্তত এ পাবো, কিন্তু আমাকে দিয়ে রাখছে সি বা বি বা এ মাইনাস, এভাবে চলে আসছে। তাহলে আপনি যদি শিওর থাকেন যে না আমার আরও একটু বাড়তে পারে, তাহলে আপনি আরও 10,000 টাকা খরচ করে ইওআর করতে পারেন। ঠিক আছে? যে আপনার 0.5-এর জন্য আপনার হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি ইওআর করতে পারেন। যেমন আপনার ইওআর করলে কিন্তু রিডিং অ্যান্ড লিসেনিংয়ে কিন্তু নাম্বার বাড়ে না, এটা ঠিক থাকে, কিন্তু আপনার রাইটিং অ্যান্ড স্পিকিংয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ইউআর করলে নাম্বার কমার সম্ভাবনা নেই, বরঞ্চ বাড়তে পারে। ঠিক আছে? এটা হলো লাস্ট একটা হোপ। যখন দেখবেন যে খুব সামান্যর জন্য হয়নি, তখন আপনি করতে পারেন। আবার সবসময় যে হবে এমন কিছু না, আবার অনেক সময় হয়ে যায়। আচ্ছা, যদি আপনার ভেতরে ওরকম একটা থাকে, অ্যাবিলিটি থাকে যে না আমি একটু বেশি পাওয়া উচিত ছিল, তাহলে আপনি ইউআর করতে পারেন। আচ্ছা, এখন দেখেন আমরা লিসেনিংটা শুরু করি। লিসেনিংয়ে কেমন, এখানেও 40 মিনিট সময় থাকবে। আপনার 40টা কোয়েশ্চেন থাকবে এবং 4টা সেকশন থাকবে। তো 4টা সেকশন আপনার টোটাল হলো 30 মিনিটের একটা টেস্ট হবে। ঠিক আছে? এবং 10 মিনিট থাকবে হচ্ছে আপনার অ্যান্সারগুলো ট্রান্সফার করার জন্য। এবং দেখেন 10টা কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা সেকশনে, তার মানে 4টা সেকশনে 40টা কোয়েশ্চেন। তো সেকশন ওয়ানে আসলে কি হবে, দুইটা স্পিকারের ভেতরে কথা হবে এভরিডে সিচুয়েশন নিয়ে। পিকচারে দেখতেই পাচ্ছেন, মানে প্রতিদিনকার যেসব সিচুয়েশনে ফেস করি আমরা, সেই সব বিষয় নিয়ে একটা কনভারসেশন অডিও প্লে করা হবে। এবং এটা আসলে খুব স্লোলি একটু বলে এবং মাঝে মাঝে থামে, তো বিষয়গুলো একটু রিপিট হয়, তো তথ্যগুলো আসলে একটু ইজিলি ধরা যায়। সো সেকশন 1-এ আপনি 10-এ 10 রাখতে পারেন। আচ্ছা, সেকশন 2-তে আসলে কি হবে, একটা মনোলগ হবে। যেমন এভরিডে সিচুয়েশন নিয়ে, যেমন হয়তো একটা রেডিও হতে কী হয়, একটা টেলিভিশনে কি হতে পারে, সেই বিষয়গুলো একটা ব্যক্তি আসলে একটা কিছুর বিষয়ের উপর ইনফরমেশন দিবে। তো সেই বিষয়ের উপরে আপনি, তার মানে দেখেন সেকশন 1-এ একটা ডায়লগ হচ্ছে, সেকশন 2-তে একটা মনোলগ হচ্ছে। মনোলগ হচ্ছে এক ব্যক্তি কথা বলে, একটা স্পিকার কথা বলে, সেখান থেকে আপনাকে ফোকাস করে অ্যান্সারগুলো ধরতে হবে। আচ্ছা, এরপরে দেখেন সেকশন 3-তে হচ্ছে আপনার স্পিকার অ্যাবাউট এডুকেশনাল ট্রেনিং বা সিচুয়েশন নিয়ে কথা বলে, এডুকেশনাল বিষয়ে রিলেটেড। এটা স্টুডেন্টের ভেতরে হতে পারে, অথবা স্টুডেন্ট বা টিচারের ভেতরে হতে পারে। ঠিক আছে? এবং একটা ক্লাস অ্যাসাইনমেন্টের উপরে থাকতে পারে, বা পিপল ডিসকাস বা প্রফেসর একাডেমিক স্পিচের উপর থাকতে পারে। ঠিক আছে? ওকে। এরপর দেখেন সেকশন 4-এ হচ্ছে আবারও একটা মনোলগ হবে। যেমন একটা স্পিকার একটা স্পিচ দিবে, লেকচার দিবে, এই লেকচার থেকে আপনাকে অ্যান্সারগুলো ফোকাস করতে হবে। তো লিসেনিংয়ে যারা আসলে দুর্বল, আমার প্লেলিস্টগুলো দেখতে পারেন, তাহলে দেখবেন যে আপনি অনেক বিষয়টা বুঝতে পারছেন, ক্যাচ করতে পারছেন। এছাড়া যারা একদমই দুর্বল, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমার কোর্স ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, এরপরে দেখেন আইএলস স্কোরিং, লিসেনিং স্কোরটা দেখেন। এখানে আসলে কী কী টাইপের কোয়েশ্চেন আছে সেগুলো একবার দেখে নিই আগে, তারপর স্কোরটা দেখছি। মাল্টিপল চয়েস আসতে পারে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আসতে পারে, সেন্টেন্স কমপ্লিশন আসতে পারে, নোট, সামারি, প্ল্যান, ডায়াগ্রাম, টেবিল ইত্যাদি আসতে পারে, লেভেলিং ডায়াগ্রাম আসতে পারে, ক্লাসিফিকেশন আসতে পারে, ম্যাচিং আসতে পারে। ঠিক আছে? এবং এইখানে হচ্ছে যে আপনার সেকশন 1-এ হচ্ছে গ্যাপ থাকবে, সেকশন 2-তে হচ্ছে আপনার এমসিকিউ বা ম্যাপ বা এরকম কিছু থাকতে পারে, বা বক্স ম্যাচিং থাকতে পারে। এবং সেকশন 3-তে হচ্ছে আপনার এমসিকিউ থাকতে পারে, বা বক্স ম্যাচিং, বা এমসিকিউটা বেশিরভাগ থাকে। আর আপনার সেকশন 4-এ আবার একটা গ্যাপ থাকতে পারে। ঠিক আছে? এভাবে। তো গ্যাপ থেকে প্রায় আপনার 20টা কোয়েশ্চেন আসবে লিসেনিংয়ে, এটা আপনি শিওর থাকেন, 20টা কোয়েশ্চেন আসবে। সো গ্যাপের উপর বেশি কাজ করবেন, তাহলে দেখবেন যে লিসেনিংয়ে নাম্বারটা ওঠানো ইজি। এখন দেখেন এইখানে কত নাম্বার উঠাতে হবে, কত নাম্বার উঠালে কত পাবেন। এখন আমি সাপোজ ধরে নিচ্ছি 8 হচ্ছে আপনার টার্গেট, তাহলে 35টা আপনি কারেক্ট করবেন।
ঠিক আছে, এখানে একাডেমিক বা জিটি নেই, এটা সব একই সিস্টেম। লিসেনিংয়ের সমস্ত কিছু সেম। তো অনেকে বলেন যে জেনারেলের লিসেনিংটা ইজি হয় নাকি। এই যে অনেকগুলো গুজব আছে, এই গুজবে কান দিবেন না আপনি। অনেক গুজব আসলে ফেসবুকে রটে বেড়ায়, বিভিন্ন চ্যানেল আসলে বিভিন্ন কথা বলে। আপনি শুধু একটা চ্যানেল ফলো করেন, আমার চ্যানেলটা ফলো করে আপনি সম্পূর্ণ আইএলটিএস প্রিপারেশনটা নিতে পারেন। ওকে, সো আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা আপনি আপনার ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করবেন। দেখেন, বিষয়টা হচ্ছে গুজব কেমন, যে বলে যে জেনারেলটা একটু ইজি হয়, জেনারেলের লিসেনিংটা একটু ইজি হয়, এরকম কিচ্ছু না। এটা একদম ফাও কথা। তো এটা আসলে একদম সেম, মানে একাডেমিক বলেন জিটি বলেন একদম সেম। না হলে তো আপনার ক্যামব্রিজ বই তো আসলে দিয়ে দিত। এখন আপনি কি ফলো করবেন, কোন বিষয়টা ফলো করে আপনাকে আগানো উচিত? আমি বলবো যে আপনাকে অবশ্যই ক্যামব্রিজ বুকস ফলো করতে হবে। এর বাইরে যা আছে সব ভুয়া, ফাও। তো এই বিষয়গুলো আপনি ফলো করবেন না, কারণ ক্যামব্রিজের আদলেই আপনার কোয়েশ্চেন হবে। আবার অনেকে আমাকে প্রশ্ন করেন যে ক্যামব্রিজ থেকে কি প্রশ্ন উঠিয়ে দিবে কিনা। না, ক্যামব্রিজ থেকে কখনোই তারা প্রশ্ন উঠিয়ে দিবে না। এটা হলো জাস্ট আপনার একটা স্যাম্পল, এভাবেই হলো কোয়েশ্চেনগুলো করা হবে, এভাবেই এক্সামে আসবে। ওকে, তো মেক শিওর আপনি যখন আইএলটিএস করবেন অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে, এবং পাসপোর্ট দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, এবং বাসায় যখন রাইটিংয়ের প্র্যাকটিস করবেন অবশ্যই আপনি পেন্সিল দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ রিয়েল এক্সামে আপনি পেন্সিল ইউজ করবেন। ওকে, সো অনেকগুলো আসলে বিষয় আছে যা আসলে এক ভিডিওতে আলোচনা করা সম্ভব না। এক্সামের আগে আসলে কী কী প্রিপারেশন নেওয়া উচিত, বা কীভাবে আপনার এক্সাম প্রস্তুতি নেওয়া উচিত, সেটা আমি অন্য ভিডিওতে বলবো। এখন যারা নতুন ছিলেন, একদম শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আসলে এই বিষয়টা একটু আপনাদের হেল্প করবে। ঠিক আছে, এতটুকু বলতে পারি। আর যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব।